সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা খাত সংস্কারের রূপরেখা সম্পর্কে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষা খাত সংস্কারের রূপরেখা। ফিরোজ আলম। দেশের এখন অন্তর্বর্তী সরকার সরকারের শিক্ষা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, যা করতে হবে এখন। দেশের অধিকাংশ স্কুল, কলেজ ও মাদ্রাসার অধিকাংশ প্রধান ও সহপ্রধান সদ্য সাবেক সরকারের নিয়োগে গড়া। বিগত সরকারের সকল শিক্ষা বিষয়ক এজেন্ডা তারাই বাস্তবায়নকারী। তাই অধিকাংশ প্রতিষ্ঠান মূল প্লেয়ারের জোরপূর্বক পদত্যাগ নয়, বরং সংস্কার প্রয়োজন। তা না হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার চ্যালেঞ্জের মুখোমুখি হবে। পাশাপাশি সদ্য সাবেক সরকারের ত্রুটিপূর্ণ নিয়ম সহ প্রাতিষ্ঠানিক রিফর্ম করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে একটি গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ভাউচার প্রতিষ্ঠান প্রধান নিয়ন্ত্রণ করেন। এখানে ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করলে আয় ব্যয়ের দুর্নীতি ধ্বংস হবে। চলমান শিক্ষাক্রম একসাথেই পরিবর্তন করে অভিভাবকদের উৎকণ্ঠা দূর করতে হবে। কমিটি প্রথা বাতিল করে শিক্ষকদের মাধ্যমে কমিটি করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। কিছু ক্ষেত্রে মুখস্থ বিদ্যা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি এবং কিছু ক্ষেত্রে বহুমাত্রিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন মাত্রার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, চেতনা ও নৈতিকতা বিকাশের ধারাকে মূল্যায়নের আওতায় আনতে হবে। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সীমিত আকারে পরীক্ষা চালু রাখতে হবে। মাসিক শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে শতভাগ মূল্যায়ন চালু করা যেতে পারে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার মাধ্যমে সামষ্টিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কাগজ কলম নির্ভর পরীক্ষা যেমনই থাকবে, তেমনি অ্যাসাইনমেন্ট, হাতে কলমের কাজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। প্রাক প্রাথমিকে শিশুদের জন্য নির্ধারিত বই থাকবে, যাতে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিশুদের শেখানো হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি পাশাপাশি আরবি সহ মোট 4টি বই থাকতে হবে, যাতে নৈতিকতা ছোট থেকেই শেখানো যায়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ও ধর্ম সহ 6টি বই রাখতে হবে। এখানে 60% লিখিত এবং 40% অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা চালু রাখা যেতে পারে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, প্রত্যেককে ধর্ম অনুযায়ী সহ সর্ব 8টি বিষয় নির্ধারণ করা। এখানেও 60% লিখিত এবং 40% অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা চালু রাখা যেতে পারে। একাদশ ও দ্বাদশে পাঠ্যসূচির পর প্রতি বছর শেষে একটি বোর্ড পরীক্ষা নিশ্চিত করা। এখানে 50% লিখিত এবং 50% অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিংবা কারিগরি ভিত্তিক পরীক্ষা চালু রাখা যেতে পারে। বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানে এক গবেষণায় দেখা যায়, পিইসি পরীক্ষার প্রস্তুতির জন্য দেশের 86%-এর বেশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং করতে হতো। আবার 78% সরকারি বিদ্যালয়ে এই পরীক্ষার জন্য কোচিং ছিল বাধ্যতামূলক। তাই প্রথম পাবলিক পরীক্ষা 8ম শ্রেণীতে অথবা 10ম শ্রেণীতে সর্বশেষ দ্বাদশে গিয়ে রাখতে হবে। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পরীক্ষার সমন্বয়ে দ্বিতীয় পাবলিক পরীক্ষা মূল্যায়ন হবে।
পরীক্ষার ফলাফলে ডিভিশন, নম্বর ও গ্রেড থাকবে। 3 শ্রেণীতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। 2008 সালে দেশে সৃজনশীল শিক্ষা পদ্ধতির বাস্তবায়ন শুরু হয়েছিল, যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। শিক্ষকরা এটি কার্যকরে ব্যর্থ ছিল। 38% বেশি বিদ্যালয়ে শিক্ষকরা সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করতেই পারেননি। তাই সৃজনশীল পদ্ধতি বাতিল করে লিখিত কথায় উত্তর এবং বিবরণমূলক প্রশ্ন পদ্ধতি চালু রাখতে হবে। শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা ছাড়া শিক্ষাক্রম চালু রাখা যাবে না। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ মেধাবীদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে নিয়োগ দিতে হবে, যাতে তারা তদারকি ভালোভাবে করতে পারেন। দেশের সবখানে বিদ্যুৎ সরবরাহ সমান নয়, ইন্টারনেট ধীরগতি। তাই ডিজিটালের নামে অনলাইনে নাম কাওয়াস্তে সকল প্রশিক্ষণ বন্ধ করে সশরীরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মুখ দেখে যাচাই করে মাস্টার ট্রেনার নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। শ্রেণীকক্ষে শিক্ষককে সহ শিক্ষার্থীর ভূমিকা নিতে হবে। শিক্ষকের 10টা 4টা ডিউটির পর হোম ভিজিট ও অভিভাবকদের সাথে শিক্ষকদের সপ্তাহ কিংবা মাসিক অন্তর বৈঠক করতে হবে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর প্রত্যেক সংযোগ ন্যূনতম সময় বছরে 900 থেকে 1000 ঘন্টা, অথচ আমাদের বিদ্যালয়গুলোর শিক্ষা দিবসের সংখ্যা অনেক কম। শিক্ষার্থীদের ডায়েরি অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ ও অনুসন্ধানমূলক কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সবার মেধা সমান নয়, তাই স্লো লার্নার ও অ্যাডভান্স লার্নার চিহ্নিত করে পাঠদান নিশ্চিত করতে হবে। পাবলিক পরীক্ষায় নকল অহরহ চলছে। বিগত সরকার নকল বন্ধে ব্যর্থ, এটিকে বন্ধ করতেই হবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অংশীজনের অংশগ্রহণের বছরে 3টি অভিভাবক সমাবেশ নিশ্চিত করতে হবে। প্রতি 3 মাসে কমপক্ষে একবার শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করতেই হবে। শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে অ্যাক্টিভিটি বেসড লার্নিং কার্যক্রম নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে শিক্ষা বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থ শিক্ষার উন্নয়নে যাতে ব্যয় হয় তা নিশ্চিত করা। দেশের মাধ্যমিকে 1992 সালে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ ব্যবস্থা চালু করা হয়। এটি এখনও আছে, এটি বাদ দিতে হবে। এটির কারণে পরীক্ষার হলে শিক্ষক অসৎ উপায় অবলম্বন করে। বিদ্যমান বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না। এখানে পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের কিংবা গার্ডিয়ানদের দেখানোর ব্যবস্থা রাখতে হবে। চাকরির বাজারে ইংরেজির আধিপত্য অপরিসীম, অথচ মাওসি পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে 61% শিক্ষার্থীদের ইংরেজিতে অবস্থা খারাপ। একই শ্রেণীতে গণিতের 43%-এর খারাপ ও গড়গড়তার অবস্থা। দেশের প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি বাধ্যতামূলকভাবে পড়ানো হয়, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করার পরেও ইংরেজিতে সাধারণ যোগাযোগেও ব্যর্থ। এতে চাকরির বাজারে তারা পরাজিত হচ্ছেন কিংবা কর্মক্ষেত্রে সমস্যায় পড়ছেন। তাই ইংরেজি শিক্ষায় গুরুত্ব বাড়াতে হবে। শিক্ষক শিক্ষার্থীর অনুপাত একটি যুক্তিযুক্ত সীমার মধ্যে রাখতে হবে, যা প্রাথমিক স্তরের জন্য 1:35, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরের জন্য 1:45 এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে 1:25 এর মতো হয়। মানসম্মত শিক্ষার উপকরণ নিশ্চিত করতে হবে।
মানসম্মত শিক্ষার মূল উপাদান মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষা উপকরণ ও মানসম্মত পরিবেশ। সময়মতো সিলেবাস শেষ করার ব্যবস্থা করা। 14 সপ্তাহের 42টি ক্লাসে যদি ইঞ্জিনিয়ারিং অনুষদের সিলেবাস শেষ করা যায়, তাহলে স্কুল ও কলেজে 52 সপ্তাহে কেন সিলেবাস শেষ করা যাবে না? পরিকল্পিত সিলেবাস তৈরি করতে হবে। স্মার্টফোনের বিনোদন জগৎ শিক্ষার্থীদের মনোযোগ কমায় ও পড়ালেখার মূল্যবান সময় নষ্ট করে। আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অফ নিউ জার্সি 2 বছর ধরে 2600 স্কুল ছাত্রের উপর একটি গবেষণা সমীক্ষা চালায়। গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন বা ডিভাইসে যারা দীর্ঘ সময় কাটায় তাদের মনোযোগের মারাত্মক ঘাটতি দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাটেনশন ডিফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে। তাই মাগরিব থেকে ফজর পর্যন্ত শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে উন্নত দেশগুলোকে ফলো করা যেতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও বৈষম্যে ভরপুর। বৈষম্যহীন সমন্বিত শিক্ষা, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম ও মানসম্মত শিক্ষক পেতে শিক্ষায় অধিক বিনিয়োগ প্রয়োজন। সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশের জাতীয় বাজেটে সামগ্রিক শিক্ষক ও শিক্ষা খাতে বরাদ্দ মাত্র 0.92% এবং উচ্চশিক্ষা উপখাতে বরাদ্দ মাত্র 0.12%, যা সার্কভুক্ত দেশগুলোর তুলনায় অনেক কম। উল্লেখ্য, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপালের শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির তুলনায় যথাক্রমে 4.5 ও 3.5%। বর্তমানে যে পরিমাণ অর্থ শিক্ষক ও শিক্ষা খাতে ব্যয় করা হয় তা অপ্রতুল। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মাথাপিছু বার্ষিক বিনিয়োগের পরিমাণ বাংলাদেশে $5, শ্রীলঙ্কায় $10, ভারতে $14, মালয়েশিয়াতে $150 ও দক্ষিণ কোরিয়াতে $160। ইউনেস্কো নীতিমালা অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির অন্ততপক্ষে 6% ও মোট বাজেটের 25% হওয়া উচিত। শিক্ষায় জিডিপির 1.9% বরাদ্দ নিয়ে বিশ্ব উন্নয়ন সূচকের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন 161 দেশের মধ্যে 153তম। তাই শিক্ষা বরাদ্দ বাড়ানোর সময়ের দাবি মনে রাখতে হবে। শিক্ষকদের সম্মানজনক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া উপরে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।